আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হলো আজ। দিনটি উপলক্ষে বিকেলে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা 3টায় ঢাকায় শহীদ মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে গিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। মূলত সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদের স্মৃতি ধারণ, আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালে কাতরাচ্ছেন আন্দোলনে আহতরা। পঙ্গু হাসপাতালে 785 জন আহত রোগীর মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন 100-র বেশি রোগী। এছাড়া গেল 1 মাসে এই হাসপাতালে মারা যান 5 জন। এছাড়া রাজধানী সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহত অনেক ছাত্র জনতা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসা সেবায় কোনো কমতি নেই তাদের, বিশেষায়িত চিকিৎসকরা সেবা দিচ্ছেন তাদের। সরকার, এনজিও এবং ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য অনুদান আসছে বলেও জানান এই পরিচালক। আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি, তারা যথেষ্ট চেষ্টা করছে আমাদের। আলহামদুলিল্লাহ গার্জেন হিসাবে আমি বিচার চাই। আসলে এরকম যারা ছাত্র এবং বাসার ভিতরে যারা শিশু বাচ্চা মারা গেছে, বারান্দায় অনেক দেখলাম মারা গেছে অনেকে। আমাদের 21 জন রোগীর বিভিন্ন অঙ্গহানি হয়েছে, অ্যাম্পুটেশন করতে হয়েছে। আপার লিম্বে হাতে 4 জন আর পায়ে হলো 17 জনে। আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা প্রথম থেকে করে আসছি। দর্শক, রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা এবং উন্নত চিকিৎসা কি উদ্যোগ দেখছেন সেখানে, জানাবেন বিস্তারিত। মারফি, আমি রয়েছি পঙ্গু হাসপাতালে। এখানে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যারা আহত হয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষায়িত যে ওয়ার্ড সেটি কিন্তু করা হয়েছে। 2টি ওয়ার্ড, আসলে 3 তলায় এ এবং বি 2টি ওয়ার্ড করা হয়েছে। এখানে কিন্তু এখনও 101 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো আমরা এখানকে এসে রোগীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু পঙ্গু হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ডাক্তাররা সবসময় এবং বারে বারে আসছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তো এই পঙ্গু হাসপাতাল চিকিৎসা নিয়ে কিন্তু তাদের কোনো ঘাটতি নেই বলে এমনটি জানিয়েছেন রোগীরা। আর একটু যদি বলে রাখি, হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছেন এই পর্যন্ত প্রায় 800 রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন এবং দুর্ভাগ্যবশত অনেক চেষ্টার পরেও কিন্তু 5 জন রোগী মারা গিয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি বললেন যে তাদের যে বিশেষায়িত চিকিৎসক রয়েছেন এবং চিকিৎসক দিয়ে মেডিকেল টিম গঠন করে এই যে যারা আন্দোলনে আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। তো মারফি, এই ছিল রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করছেন সিইসির কাজী হাবিবুল আওয়াল। দর্শক, সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সেই বিষয়টি প্রকাশ্য ছিল এবং অনেক দলই অংশগ্রহণ করেনি। ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। বিএনপি অংশগ্রহণ করেছে, নির্বাচন ইনক্লুসিভ ছিল। বিএনপি আসন পেয়েছিল মাত্র 6টি,
পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল 258টি। মন্তব্য নিষ্প্রয়োজন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। নির্বাচন কখন, কি কারণে, কতদিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। 1973 থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে। জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ, কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ, ইভিএম এর ব্যবহার, দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলার প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে 3 থেকে 5 দিন বিরতি দিয়ে 5 থেকে 6টি ধাপে নির্বাচন অনুষ্ঠান, সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদবদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে 2 বছর সময়ে ইউনিয়ন পরিষদের 992টি, উপজেলা পরিষদের 496টি, জেলা পরিষদের 71টি, পৌরসভার 90টি এবং সিটি কর্পোরেশনের 16টি নির্বাচন করেছে। নির্বাচনগুলোর সততা, সিদ্ধতা, নিরপেক্ষতা, অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে
এটি সঠিক এবং যৌক্তিক। কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমি আরেকবার উচ্চারণ করে বলছি, সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি। বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। দেখছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। এবার বন্যা প্রসঙ্গ। কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীতে, দাগনভূঞায়। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ, যাদের ঘর বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িরচংয়ের ভাঙনের মুখে বুড়বুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মী। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। লক্ষ্মীপুরে বন্যার উন্নতি কেমন দেখছেন এবং পুনর্বাসনে কি উদ্যোগ রয়েছে সেখানে প্রশাসনের জানাবেন। মারফি, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি হচ্ছে। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যে বন্যার যে পানি সেটি কমতে শুরু করেছে। তবে বন্যার পানি কমলেও স্থানীয় বাসিন্দাদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি, সেটা কিন্তু বেড়েছে। বিভিন্ন এলাকায় যে বিশুদ্ধ পানির সংকট, খাদ্য সংকটের সাথে সাথে যে পানিবাহিত রোগ সেটিও দেখা দিয়েছে এবং আশ্রয়কেন্দ্রে যারাই আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বাসা বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। তবে দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে এবং
যে আসবাবপত্র রয়েছে, বাসা বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে অনেকের সেই আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু যে বাসিন্দারা রয়েছেন তারা বিপাকে পড়েছেন। এছাড়া লক্ষ্মীপুরের যে বন্যার যে পানি সেটা নামার একমাত্র যে মাধ্যম যে রহমতখালী খাল, সেই রহমতখালী খালে যে অবৈধ স্থাপনা, অবৈধ যে দখল সহ যে মাছের ঘের বাঁধ রয়েছে, সে বাঁধের কারণে কিন্তু পানিগুলো নামতে পারছে না, পানি খুব ধীরগতিতে নামছে। এতে করে যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু যে স্থায়ীভাবে সে বন্যার পানিগুলো থেকে যাচ্ছে এবং খুবই কম ধীরগতিতে পানিগুলো নামছে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বন্যা দুর্গত এবং কবলিত এলাকাগুলোতে যারা বাসিন্দা রয়েছেন তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা সে বিষয়ে তারা কাজ করছেন এবং রহমতখালী খালের যে অবৈধ স্থাপনা সহ যে অবৈধ মাছের ঘের বাঁধ রয়েছে সেগুলো উচ্ছেদে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে কাজ করছেন। মারফি, ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।